আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও, আর এই নাস্তিক ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও। গুরুত্বপূর্ণ একটা বার্তা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা গ্রুপ খুব ভয়ঙ্করভাবে এস্টাবলিশ হচ্ছে তাদের শক্তিতে। এর সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক থাকতে পারে। যে জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। এই সেনাপ্রধান এখন ভারতের সাহায্য চাইছেন, কারণ তিনি মোহাম্মদ ইউনূস সরকারের পতন চাইছেন। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই অংশ বিশেষগুলো এবং থাম্বনেলে লিখে এই আলোচনা বিষয়টি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। আমাদের নাকি দুর্নীতি, আমি খুঁজে দুর্নীতি কোথায় আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বের করতে হবে। 4 মাসে কিছুই বের করতে পারলো না, কিন্তু বের করতে হবে। আর তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এক্ষুনি আমাদের প্রায় 10,000 কর্মী, এই কর্মীদেরকে আহত করছে এবং প্রায় 2-3 হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে। এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পারছি। মেরে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। আগুন দিয়ে পোড়ায় তারা আর মামলা দেয় পুলিশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। কত বড় জঘন্য মানসিকতা আপনারা একবার চিন্তা করে দেখেন। সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও, আর এই নাস্তিক ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও। এই সরকারের প্রেস সচিব একবার ব্রিফিং করে বলছিল যে 560টা মডেল মসজিদ নাকি করা উচিত হয় না। আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার, কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার প্রায় ভুলে গেছে। আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম উনি যথেষ্ট বিশ্বাস করে না, এই জন্যই ওনার প্রেস সচিব এই বক্তব্য দিছে। আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত 24-এর দোহাই দিয়া 71 সালের ভুলাইতে চায়। আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজো 71 বিশ্বাস করি আর ওইটাই ধারণ করি। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই 71 সাল হইলো আমাদের জাতির একটা আবেগ। এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু ফলানের পথ পাইব না। সমন্বয় কইছেন অল্প কয়েকদিন BMW গাড়ি দিয়ে চললেন। এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময়, ওরা তো হেলিকপ্টার এরকম ভিজিট করে নেয়, পুরো দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া। কই পাইছেন এত টাকা, কই পান? এই পুরো 5 মাসে এই দেশে একটু উন্নয়নের ছোঁয়া দেন তো। একটা ইট লাগাইছেন এরকম কোন জায়গা আছে? একটা স্পট দেখান উন্নয়নের। কিন্তু শেখ হাসিনা কইরা দিয়া গেছে আপনারা শুধু এটা ভাঙ্গেন, আপনারা শুধু ভাঙ্গার কাজে আছেন, কোনো ভরার কাজে আপনারা নাই। আমরা একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে, যদি কেউ আমাদের বিবেক নিয়ে খেলে, যদি 71-এর অস্তিত্ব রক্ষার্থে যদি আরেকটা 71 লাগে, আমরা ওইটার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? কারণ এই দুনিয়াতে জন্মাইছি মৃত্যুর লেগেই, দ্বিতীয়বার আর জন্মাবো না। কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি, হাইরা যাওয়ানোর লেগে না। আমরা আছি 71 নিয়ে, আপনারা থাকেন 24 নিয়ে। দেই কাদেরটা জয় হয় ইনশাআল্লাহ। আমি মনে করি বর্তমানে রাজনীতির এই প্ল্যাটফর্মে এই 71 ক্ষেত্রে বা বাংলাদেশের ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি দোনো দলে একত্র হওয়া জরুরি। কারণ এই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, যেখানে শেষ ওইখান থেকে রাজনীতি শুরু, ঠিক আছে? বিশেষ বড় প্রয়োজনে, বিশেষ রাজনৈতিক বিশেষ ক্ষেত্রে বড় বড় প্রয়োজনে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেওয়া রাজনীতির ধর্ম। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথে হইয়া এই বর্তমানে যারা উপদেশের সমন্বয় আছে 11 হটানটা উচিত। তারপরে নির্বাচন হইব, নির্বাচন হইলে যদি বিএনপি সরকার আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে হইলেও থাকবো। আর যদি বিএনপি মনে করে না আমরা একলাই কিছু করুম, তাহলে কিছুই হইব না। বিএনপির ক্ষমতা বহু দূর, ঠিক আছে? জুলাই আগস্টে কি বিপ্লব হয়েছে, বিএনপির সামনে আরো বড় বিপ্লব আছে। বিএনপি এগুলোকে মূলত পারবো না। এই জন্য এই সমন্বয় উপদেষ্টা যারা আছে রাষ্ট্রীয় শক্তি, এদের সাথে বিএনপি পারবো না, কারণ এর সাথে জামাতও আছে। আমি মনে করি এই রাজনীতির এই প্রয়োজনে, দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হওয়ার বিকল্প আর কিছুই নাই। আমরা সাধারণ মানুষ, দেশের প্রয়োজনে, উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাথে আছি। আর যেই আলটিমেটামটা এসেছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না এটা ঠিক না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে। জুলাই আগস্ট এই অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টার মাইন্ড, ক্রেডিটটা কাদের, সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর আমাদের সমন্বয়করাও তারাও তাদের নতুন বন্দোবস্তকে বাস্তবায়নের জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছেন। কেউ দামি গাড়ি চড়ছেন, কেউ সরকারের বড় বড় পদ পদবিতে চলে গেছেন, আবার একদিকে আহত ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু এত কিছুর মধ্যে অন্ধকারের যোদ্ধাদেরকে ভুলেই গিয়েছে আমাদের সমন্বয়করা।
পাশাপাশি প্রবাসীদেরকেও কিন্তু ভুলে গিয়েছে। তারা তাদের বিভিন্ন এথিক্স নিয়ে কাজ করছে, কিন্তু যে জিনিসগুলোতে আমাদের দরকার ছিল সেগুলো নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটাকে বাতিল করা হবে আলোচনায় আছে, কিন্তু বাতিল করা হচ্ছে না। অনেক প্রবাসী দেশে যেতে পারছে না। নাম্বার 2 হচ্ছে অন্ধকারের যুদ্ধ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি হ্যাকাররা। গেল 2 দিন আগে আমাদের সমন্বয়কদের ফেসবুক আইডিগুলোকে ডিসেবল এবং কি তারা ভয়ে এগুলোকে ডিঅ্যাক্টিভ করেছিলেন। কেন করেছিলেন জানেন? আমাদের হ্যাকার যে যোদ্ধারা আছেন, সাইবার যোদ্ধারা, তারা খেপছে। কেন খেপছে? যে এত কিছু হয়ে গেল, 5 মাস হয়ে গেল, ভাই আমাদের অস্তিত্বটা তো তোমরা স্বীকারই করলা না। আমাদের নিয়ে তোমাদের কোনো বিজ্ঞপ্তি, কোনো বক্তব্য, কোনো জায়গায় আমাদের অস্তিত্বটাই নাই। তোমরা তোমাদের যার যার জায়গায় আসো, তো আমাদের অবস্থানটা কোথায়? পাশাপাশি এই সাইবার যোদ্ধাদের ডাকেও প্রবাসীরা সাড়া দিয়েছিল দাবি করে। সাইবার যোদ্ধারা বলছেন যে আপনার রেমিডেন্স শাটডাউনের ক্ষেত্রে সাইবার যোদ্ধারা ব্যাপক ভূমিকা রেখেছিল। পাশাপাশি উপদেষ্টা ফারুকীর মতন মানুষকে কিভাবে উপদেষ্টা পদে রাখা হচ্ছে এ নিয়েও সমন্বয়কদেরকে দায়ী করেছে সাইবার যোদ্ধারা। বাংলাদেশ সাইবার যোদ্ধা টিমের একজন সদস্য তিনি আপনার গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে কেন সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ এই যারা আছেন, আরও যারা মূল সমন্বয়ক আছেন, তাদের আইডিগুলোকে টার্গেট করেছে। তবে তাদের কোনো আইডিকে তারা ডিসেবল করে দেয়নি, কিন্তু টার্গেট ছিল, আর এর আগেই তারা ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। ইভেন আমাদের এই সাইবার যোদ্ধারা বলছেন যদি এই 72 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টা সম্ভবত সময় দিয়েছে, যদি এটা মানে আমাদের সাইবার যোদ্ধাদের সম্পর্কে অস্তিত্ব স্বীকার করা না হয়, তাদের বিষয়গুলোকে নিয়ে কথা বলা না হয়, তাহলে সরকারের বিভিন্ন যে সাইটগুলো আছে সেগুলোতে তারা কিন্তু অভিযান চালাবে। ইভেন তারা বলছেন বাংলাদেশের সাইবার সিকিউরিটি এতটা দুর্বল যে এখানে চাইলে অনেক কিছু ঘটতে পারে, আর এগুলো সম্পর্কে আমাদের এই সাইবার যোদ্ধারা অবগত আছেন। বেসিক্যালি গোসা ক্ষোভ থেকেই আমাদের সাইবার যোদ্ধারা কিন্তু এই কাজগুলা করেছেন। এখন তাদের দাবিটা যৌক্তিক। আমিও মনে করি যে এখানে আন্দোলনের ক্রেডিট নিয়ে শুধুমাত্র কয়েকজন দল, কয়েকজন ব্যক্তি, তারাই শুধু এটা নিয়ে ভাই খেলাখেলি করতেছেন। এই আন্দোলনের পিছনে যারা ভূমিকা রাখছেন তাদেরকেও ক্রেডিট দেন। আর প্রবাসীদের জন্য কি করা হয়েছে? ভিআইপি একটা লাউঞ্জ করা হয়েছে, তো লাউঞ্জ দিয়ে আমরা পানি খামো বাংলাদেশে গেলে। কিন্তু যাওয়ার আগে এই দেশগুলোতে, মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে, মালয়েশিয়া সব বিভিন্ন জায়গায় এই যে পাসপোর্ট সমস্যা, দালাল সমস্যা, তারপর ভিসা রিনিউ করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে, নানান ধরনের, সেখানে দূতাবাস থেকে সেবা পাওয়া, এগুলাতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে? আকাশ পাতাল কিছুই হয় নাই। ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার সময় এটা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু এখন তো আসিফ নজরুল স্যারের হাতেই ক্ষমতা। কেন এই আইনটাকে বাতিল করা হচ্ছে না? কেন এটাকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না? হাজার হাজার প্রবাসী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু বিপদে পড়ছিল, দেশে যেতে পারে নাই, এখনো যাচ্ছে না। কেন এগুলা হচ্ছে না? রাজনৈতিক দল করবেন করেন, বাট এগুলো তো জরুরি ছিল, ফার্স্ট প্রায়োরিটির কাজ ছিল, কেন করছেন না? যার কারণে সাইবার যোদ্ধারা খেপছে। আগামী 72 ঘন্টার মধ্যে সরকার ওয়েবসাইটগুলা বিভিন্ন জায়গায় হয়তো বড় একটা অভিযান চলবে আমাদের এই সাইবার যোদ্ধাদের। দেখা যাক 72 ঘন্টার মধ্যে সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদরা এই ব্যাপারটাতে কি ভূমিকা নেয় বা সরকার কি ভূমিকা রাখেন, সময় বলে দেবে। ভালো থাকুন দর্শক, গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবরের বিশ্লেষণ করছি। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। খুবই সাদামাটা সাধারণ একটি খবর পরিবেশন করা হয়েছে দলের পক্ষ থেকে, কিন্তু এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি সেটা বলার আগে একটু ধৈর্য ধরে যে খবরটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেটি আগে শুনুন, তারপরে এর রাজনৈতিক মাঝে যা কি অন্তর্নিহিত কারণ কি থাকতে পারে, কি কি আলোচনা গভীর রাতে রাজনৈতিক মহলে ঘুরছে ফিরছে, সেটি আলোকপাত করার চেষ্টা করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহনাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান
খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে সাইরুল কবির খান জানান, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান এবং তার সহধর্মিণী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সম্ভবত সোমবার খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। কিন্তু কোনো কোনো গণমাধ্যম লিখেছে যে সোমবার তার যাওয়ার কথা। আওয়ামী লীগ সরকার আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার,